প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংস্করণ থেকে জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের তুলনামূলক বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের খবর। bdnews24.com এর শিরোনাম, ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটে বিভ্রান্ত বিএনপি। এই খবরটি দেশের অন্যান্য গণমাধ্যমেও ছাপানো হয়েছে। bdnews24 এর খবরে বলা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ স্প্রেডশিট আকারে পাঠিয়ে যে মতামত চাওয়া হয়েছে তার অনেকগুলোই বিভ্রান্তিকর বলে মনে করছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক তারা দেখতে পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন। তিনি বলেন, স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো দিল তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। স্প্রেডশিট দিয়ে আমাদের ওনারা বিভ্রান্ত করেছেন, মিসলিড করেছে, এটা দেওয়া উচিত হয়নি। বিএনপি এই আলোচনায় সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, আজকে হার্ড কপি জমা দিয়েছি, এগুলোর উপরে বিস্তারিত আলোচনা চলছে। সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি, এরপরে বিচার বিভাগ, নির্বাচন নিয়ে আলোচনা হবে, তারপর আলোচনা চলমান রাখতে চাই। আজকে শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াদ যে বক্তব্য দিয়েছেন সেটাও তুলে ধরা হয়েছে এই সংবাদে। তিনি বলেছেন, বারবার আমরা দেখেছি দেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এদেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে এর বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে, বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা, যাতে করে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। দৈনিক প্রথম আলোর শিরোনাম, সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রিজভির। খবরে জানানো হয়েছে, সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন যে ভোটাধিকারের জন্য 15 থেকে 16 বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন ভোটাধিকারের বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে এমন প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা রিজভী বলেন, আমরা ভোট, নির্বাচন ও ভোটাধিকারের কথা বললে সরকার আরো কিছু কথা বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে। গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো ন্যায় বিচার, সেগুলো নিয়ে কি করছেন? দৈনিক সমকাল পত্রিকা শিরোনাম করেছে, নির্বাচনের আগে 3 শর্তের কথা বললেন জামাত আমির। খবরে বলা হয়, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে 3টি শর্ত পূরণের কথা জানিয়েছে জামাত ইসলামী। শর্তগুলো হলো সংস্কার, ফ্যাসিস্টদের বিচার, সঠিক নির্বাচন পদ্ধতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি 2026-এর সময়সীমা কঠিন নয়, এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে যদি শর্তগুলো পূরণ হয়। সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা করা উচিত।
যত দ্রুত তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আগে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার প্রয়োজন জানিয়ে জামাতের আমির বলেন, জামাত 41 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপি 31 দফা, অন্যরা 56-57 দফা প্রস্তাব করেছে। তবে জামাত শুধুমাত্র 6টি মৌলিক সংস্কার চায়। ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হওয়া উচিত যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। নির্বাচনকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে কেউ সহজে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন না তুলতে পারে। এ বিষয়ে দলের মধ্যে আরও আলোচনা প্রয়োজন, এই কথা জানিয়েছেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম, নতুন দল নিবন্ধনের সময়সীমা 3 মাস বাড়ানোর আবেদন এনসিপির। খবরে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানানো হয়েছে। এদিন দুপুরে রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ে সচিবের কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে লিখিতভাবে এই আবেদন জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, তাসনুভা জামিন এবং সদস্য মনিরুজ্জামান। বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় শিরোনামটি করেছে। বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান বলে খবরে বলা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের বৈঠক নিয়ে ঢাকা পোস্টের শিরোনাম, যুক্তরাষ্ট্রের 2 ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পররাষ্ট্রে। খবরে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোলেন চুলিক ও পূর্ব প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। বৃহস্পতিবার দুপুর 2:37 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তারা। প্রোটোকল অনুযায়ী মার্কিন প্রতিনিধি দল সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকগুলো ঢাকার পক্ষ থেকে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, বাংলাদেশের জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সহায়তা চাওয়া হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের এজেন্ডায় থাকছে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি সহ রোহিঙ্গা প্রসঙ্গ। এক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা বিবেচনা উভয় পক্ষ দেশটি নিয়ে যার যার অবস্থান জানতে চাইতে পারে বলে খবরে বলা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসী ফেরত সহ ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের ধরন এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনার টেবিলে রাখতে পারেন মার্কিন কর্মকর্তারা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক দৃশ্যমান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। এরই মধ্যে ওয়াশিংটন এ সফর সম্পর্কে ঢাকার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। ঢাকার পক্ষ থেকে তার জবাবও দেওয়া হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হতে পারে বলে এই খবরে আরো উল্লেখ করা হয়েছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রথম প্রতিনিধি দলের ঢাকা সফর বলেও খবরে জানানো হয়েছে। বাংলাদেশ সহ 7 দেশকে নিরাপদ হিসাবে তালিকাভুক্ত ইইউ এর কঠিন হবে রাজনৈতিক আশ্রয় পাওয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম, খবরে বলা হয়েছে, অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় রয়েছে কসোভো, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। নতুন আশ্রয় নীতির মাধ্যমে এসব দেশের নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা কঠিন করে তোলা হচ্ছে। এছাড়াও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার আরেকটা শিরোনাম, টাইমের শীর্ষে 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রখ্যাত টাইম ম্যাগাজিন 2025 সালের শীর্ষ 100 প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল 2025 শীর্ষক তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। তালিকায় ডক্টর ইউনূসকে নিয়ে লিখেছেন সাবেক মার্কিন সিনেটর, সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিন্টন। তিনি লেখেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ, যাদের মধ্যে 97% নারী, ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে, আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন বলে খবরে উল্লেখ করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিকের শিক্ষার্থীদের। বাংলা ট্রিবিউনের শিরোনাম, 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। পরে শিক্ষার্থীরা জানান, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন, তারা কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ 3 ঘন্টা বৈঠক শেষে বেলা 3টার দিকে বেরিয়ে তারা এই ঘোষণা দেন বলে খবরে জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়, কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি দেওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দিবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের আন্দোলন বর্তমানে শিথিল আছে, কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আবার কর্মসূচি ঘোষণা করব। প্রথম আলো থেকে পড়ে শোনাচ্ছি, স্টেশনের 2 রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আছেন পেঁয়াজ চাষি মীর রুহুল আমিন নামের এক ব্যক্তি। ট্রেন আসা মাত্রই তিনি লাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করেন। গত সোমবার রাজশাহীর বাঘা উপজেলার আরানি রেল স্টেশনে এ ঘটনা ঘটে। মীর রুহুল আমিনের আত্মহত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আত্মহত্যা নিয়ে নেটিজেনরা ধুয়ে দিচ্ছেন তার পরিবারকে। তারা লিখছেন, পরিবারের অবহেলার শিকার হয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের অবহেলার শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন ঘটনা। খবরে বিস্তারিত বলা হয়েছে, মীর রুহুল আমিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মাসপাড়া বাউসা গ্রামে। আরানি রেল স্টেশনে ঢাকা ফেরত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে শুয়ে পড়ে তার আত্মহত্যার সময় একজন তরুণ টিকটক করছিলেন। তাদের ক্যামেরায় ধরা পড়ে তার আত্মহত্যার দৃশ্য। এতে দেখা যায়, স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, আরেকটি ট্রেন স্টেশনে ঢুকছে। ট্রেন আসা মাত্রই মীর রুহুল আমিন লাইনের ওপর শুয়ে পড়েন। ট্রেনের চাকা তার দেহকে 2 ভাগে ভাগ করে দিয়ে চলে যায়। এ নিয়ে ফেসবুকে একজন লিখেছেন, ওই বৃদ্ধের স্ত্রী 8 মাস আগে মারা যান। এরপর 2 ছেলে 2 মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চাননি। এ নিয়ে অনেক ঝগড়া, এমনও রাত গেছে বৃদ্ধ সারা রাত উঠানে ছিল, ছেলেরা দরজা খোলেনি। মৃত্যুর দিন সকালে ওই 2 ছেলের বউয়ের সঙ্গে খুব ঝগড়া হয়, তাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ছেলেরা, তার জিনিসপত্র উঠানে ফেলে দেন। এরপরে স্টেশনে ভোর থেকে বসেছিল, কিছু খাননি দুপুর পর্যন্ত। এরপর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কিন্তু মীর রুহুল আমিনের বাড়িতে গিয়ে জানা যায় ভিন্ন ঘটনা। তার স্ত্রী মরিয়ম বেঁচে আছেন। ফেসবুকে নিজের মারা যাওয়ার খবর দেখে তিনি হতভম্ব। ফেসবুকে বলা হয়েছে, তার 2 ছেলে 2 মেয়ে, বাস্তবে তাদের সন্তান 2টি, 1 ছেলে 1 মেয়ে। মেয়ের 20-22 বছর আগে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি ঈশ্বরদীতে। ছেলে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে স্বল্প বেতনে চাকরি করেন, থাকেন সেখানেই। পরিবারের সদস্যদের সঙ্গে মীর রুহুল আমিনের খুবই ভালো সম্পর্ক। গ্রামের বাড়িতে শুধু মা বাবা থাকেন। ফেসবুকের এই
কল্পকাহিনী দেখে তার পরিবারের সদস্যরা যার পরনাই বিব্রত। খোঁজ নিয়ে প্রথম আলো জেনেছে, স্থানীয় 3টি বেসরকারি সংস্থা থেকে যথাক্রমে 50,000, 64,000, 80,000 টাকা ঋণ করেছিলেন মীর রুহুল আমিন। প্রতি সপ্তাহে তাকে 4,450 টাকা কিস্তি দিতে হতো। এখনও 99,290 টাকা ঋণ অবশিষ্ট রয়েছে। মীর রুহুল আমিনের ভাতিজা মীর মোফাক্কর হোসেন বলেন, জমি বর্গা নিয়ে 1 বিঘা 5 কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তার চাচা। এজন্যই তিনি ঋণ করেছিলেন। এই ঋণের কিস্তি চালানোর জন্য স্থানীয় আড়তদার ও মহাজনের কাছ থেকেও হয়তো ঋণ করেছিলেন। পেঁয়াজের দাম কম, তাই ঋণ শোধ করার দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার ধারণা। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম করেছে, দেশ জুড়ে 1 মে থেকে ডিম ও মুরগির খামার বন্ধ ঘোষণা। সারা দেশে আগামী 1 মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বেলা 11টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে তারা প্রায় 1,260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লে সরকার নীরব ভূমিকা পালন করছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা, ঔষধ নয়, ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণে নিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বে। সুমন হাওলাদার আরও বলেছেন, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। আগামী 1 মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ করে দেবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া তারা 10 দফা দাবি জানিয়েছেন। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গেই আমার সম্পর্ক ছিল, মডেল মেঘনা আলম। এটি দৈনিক আজকের পত্রিকার শিরোনাম। এই খবরটি দেশের অন্যান্য সংবাদ মাধ্যমে ছাপানো হয়েছে। মডেল মেঘনা আলমের গ্রেপ্তার এবং তার এই বিষয়াদি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই ব্যাপক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক চলে আসছিল। দৈনিক আজকের পত্রিকার এই খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশে থাকা আলোচিত মডেল মেঘনা আলম। রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশের দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। শুনানির সময় মেঘনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তিনি নিজেই আদালতে কথা বলেন। এই মামলায় তার কথিত সহযোগী সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সামিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সর্বশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন, তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। মেঘনার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মেঘনার কাছেই জানতে চান আদালত তিনি কিছু বলবেন কিনা। জবাবে মেঘনা আলম আদালতকে বলেন, আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে মেঘনা বলেন, মামলায় বলা হয়েছে বিদেশি রাষ্ট্রদূত ও এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করার কথা। অন্য কোনো বিদেশি নাগরিকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক। মেঘনা আরও বলেন, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে। আমার প্রশ্ন,
যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? এরপর আদালত তাকে থামিয়ে মামলার বিষয়ে কিছু বলার আছে কিনা জানতে চান। তখন মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে, আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। মেঘনা আরো বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়, ঈসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। এ বিষয়ে ঈসার সঙ্গে আমি কথা বলি, তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এ বিষয়ে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি, এরপরে এই পুলিশ আমাকে গ্রেপ্তার করে।